নমস্কার, আমি ডক্টর সুবর্ণা সাহা, কনসালটেন্ট পালমোলজিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। বর্তমানে মেডিকেল স্পেশালিটি হসপিটালে কর্মরত আমি। তো আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অ্যাজমা। তো এটার উপরে আপনার অনেক মিসকনসেপশন আছে, অনেক অনেক কিছু জানেন না। তো এটা নিয়ে একটা খুব কয়েকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে হচ্ছে অ্যাজমাটা কি আছে। অ্যাজমা হচ্ছে একটা ধরনের রোগ। এটা বেসিক্যালি আমাদের ফুসফুসটাকে এফেক্ট করে। তো আমাদের ফুসফুসের মধ্যে শ্বাসনালী থাকে, সেইখানে এই অ্যাজমাতে কি হয়, শ্বাসনালীগুলো সরু হয়ে যায় একটা ইনফরমেশনের কারণে, যেটা অনেক কারণেই হতে পারে। তো এই কারণে কি হয়, ফুসফুস নালীকে সরে হওয়ার জন্য পেশেন্টের যেটা উপসর্গ হয় সেগুলো হচ্ছে, পেশেন্টটা হঠাৎ করে দেখা যায় যে পেশেন্টের শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়ছে, হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন, বা হচ্ছে কাশি হচ্ছে, প্রচুর কাশি কিছুতেই কমছে না, নর্মাল সিরাপ খেয়ে কাশি এটা কমবে না, বা বুকটা ভারী হয়ে থাকছে, বুকে চাপ ধরে থাকছে। আরেকটা খুব উপসর্গ হচ্ছে বুকের মধ্যে শাঁসা বা গলার মধ্যে শাঁসা করে আওয়াজ করা, বা হচ্ছে এটা দেখা যায় অনেক সময় অ্যাজমার সাথে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে তাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস। এটাতে কি হয়, এই পেশেন্টরা অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, মানে একটু ধুলোতে গেলে বা ধোঁয়াতে গেলে এদের হাঁচি বা কাশি আরম্ভ হয়েছে। তো অনেকে দেখা যায় যাদের বাচ্চাকার অ্যালার্জি বেশি থাকে বা যাদের অ্যালার্জি প্রবণতা থাকে, তাদের পরবর্তীকালে অ্যাজমা হতে পারে। তো ওইটা একটা খুব জরুরি জিনিস, যাদের অ্যাজমা অ্যালার্জি টেন্ডেন্সি তাদের কিন্তু পরের দিকে অ্যাজমা হলেও হতে পারে। তো তারপরে হচ্ছে এটাতে কি হয়, জিনিস রোগটাতে বেসিক্যালি ফুসফুস করে শুরু হয়ে যাচ্ছে, যে বাতাস আপনার ঠিক মতো লাংস থেকে বেরোতে পারছে না, দিয়ে বাতাসটা আটকে থাকছে, ওই জন্য শ্বাসকষ্ট আস্তে বাড়তে থাকে। তাছাড়াও হচ্ছে কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে, ট্রিগার ফ্যাক্টর যেগুলোতে হঠাৎ করে দেখা যায় যে বাড়াবাড়ি হয়ে যাবে। যেমন হচ্ছে শীতকালের সময় এই রোগটা খুব বাড়াবাড়ি হয়, কারণ ওই সময় কোল্ড ঠান্ডাটা ট্রিগার ফ্যাক্টর, ঠান্ডার থেকে এই ফুসফুসের নাড়িগুলো শুরু হয়ে যায়, তখন আবার এটা বেড়ে যায়। আরেকটা হতো, যাদের বাড়িতে কোনো পশু আছে, পেট আছে, যেমন কুকুর বেড়া আছে, তাদের সেই লোমগুলো ওগুলো খুব অ্যালার্জিক হয়, ওটা থেকেও আপনার অ্যাজমা পেশেন্টের বাড়াবাড়ি হতে পারে। থার্ড হচ্ছে যখন আমাদের গ্রীষ্মকাল আসে, তখন প্রচুর গাছে ফুল হয়, তখন ওই ফুলের অনেক সময় রোঁয়া থাকে, পোলেন যেগুলোকে বলে, সেই পোলেনটাও অনেক সময় হাওয়াতে উঠতে থাকে, ওইগুলো খুব অ্যালার্জিক হয়, তো ওটা থেকেও আপনার বাড়াবাড়ি হতে পারে। তারপরে হচ্ছে বাড়িতে কোনো ধুলো থাকলে সেটাও একটা ট্রিগার ফ্যাক্টর হতে পারে। এছাড়াও হচ্ছে কোনো যদি আপনার ভাইরাল ইনফেকশন হয় বা কোনো জ্বর হয়, তার থেকেও আপনার অ্যাজমা উপসর্গ বাড়াবাড়ি হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে এটা কি করে ডায়াগনোস করার উপায় হচ্ছে, প্রথমে হচ্ছে সিমটমগুলো যেগুলো থাকবে। সিমটমগুলো সারা বছর এক থাকে না, দেখা যায় কখনো পেশেন্ট ভালো আছে, আবার ধরুন শীতকালের সময় পেশেন্ট খারাপ হয়ে গেল, আর গরমকালে গ্রীষ্মকালে ভালো হয়ে গেল। সারা বছর ধরে সিমটম থাকবে, পেশেন্টের মাঝে মাঝে ভালো হবে, মাঝে মাঝে খারাপ হবে। আবার কিছু কিছু সময় থেকে জল ঘাটলে, এই পেশেন্টদের গিয়ে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে, একটু জল ঘাটলেই বা একটু অনিয়ম হলেই তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। সেখানে এরপরে সিমটম ছাড়া ডায়াগনোস করার উপায় হচ্ছে একটা স্পাইরোমেট্রির পরীক্ষা, পিএফটি বলে, ওটা স্পাইরোমেট্রি ফুসফুসের পরীক্ষা। ওখানে পেশেন্টকে ফু দিয়ে একটা টেস্ট করতে বলে, যেখানে আমরা দেখি যে লাংসের কতটা ক্যাপাসিটি আছে, ওইটাতে একটা ভ্যালু দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ, পেশেন্টে অ্যাজমা আছে। তারপরে তাছাড়াও কিছু কিছু টেস্ট আর অ্যান্সিলারি টেস্ট, যেমন হচ্ছে এক্স রে করা যায়, একটা এক্স রে বেশিরভাগ নর্মালি থাকে। আর তাছাড়া হচ্ছে আপনার আইজিই লেভেল বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ব্লাডের মধ্যে অ্যালার্জির মাত্রাটা মাপা হয়, সেইটা অনেক অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। তো এইবার হচ্ছে সেকেন্ড হচ্ছে এবার কি এটা মানে কি করে ট্রিটমেন্ট করবো অ্যাজমা। প্রথম হচ্ছে অ্যাজমা কোনো কোনো সাংঘাতিক কিছু নয়, ঠিক মতো যদি এটা চিকিৎসা করা হয় আর ঠিক মতো যদি পেশেন্ট যদি ওষুধ খায় আর যদি ডাক্তারের কথা মেনে চলে, তাহলে পুরো স্বাভাবিক জীবন সে লিড করতে পারে। কিছু নিয়ম মানতে হবে। 1 নম্বর হচ্ছে, প্রথম দিকে হচ্ছে চান বেশিক্ষণ করা যাবে না, মাথায় বেশিক্ষণ জল ঢালা যাবে না, ঠান্ডা জিনিসটা বেশি অ্যাভয়েড করা হবে, ফ্রিজের জিনিস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো একটা অ্যাভয়েড করতে হবে। এছাড়া সব খাবারে কোনো বারণ নেই। এবার ট্রিটমেন্টের দিকে আসি। প্রথমে মেন অ্যাজমা ট্রিটমেন্টের যেটা সেটা হচ্ছে ইনহেলার। তো ইনহেলার সম্বন্ধে অনেকের অনেক মিসকনসেপশন আছে। ইনহেলার অনেকেই ভাবে যে এটা খুব বাজে জিনিস, এতে নেশা হতে পারে, বা এটা নিলে হয়তো সারা জীবন আমাকে ইউজ করতে হতে পারে। কিন্তু এটা টোটালি একদম ভুল জিনিস, কারণ ইনহেলারটা বেসিক্যালি একটা ওষুধ যেটা অ্যাজমার জন্য লাগে। তো এটা হচ্ছে ইনহেলার কি থাকে, ইনহেলারের মধ্যে থাকে, স্প্রে থাকে, যার মধ্যে ওষুধটা একটা পার্টিকেল ফর্মে আসে। তো এইটা গিয়ে লাংসে ডিপোজিট হয়, ওইখানে যেখানে আপনার লাংস গুলো ইনফ্লামেশন হয়ে আছে, ওই জায়গাগুলোকে আস্তে আস্তে রিলিভ করে। তো এইটা হচ্ছে নেওয়ার পদ্ধতি আছে একটা। এটা ইনহেলার কিন্তু ডাইরেক্টলি যদি মুখে দিয়ে কেউ নেয়, তাহলে কিন্তু কি হবে, যে পুরো ওষুধটা গলার মধ্যে আটকে যাবে, মুখে থেকে যাবে। তার থেকে কি হচ্ছে, ওষুধ তো যাচ্ছে না ভেতরে, কাজও হবে না, প্লাস এই ওষুধটার মধ্যে স্টিরয়েড থাকে। তো এই কারণে যদি মুখের মধ্যে ওষুধটা থাকে, তো মুখের মধ্যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো এইটার কারণে ইনহেলার নেওয়ার সময় আপনাকে একটা স্পেসার দেওয়া হবে, এটা একটা মেশিন, ছোট প্লাস্টিকের হয়, ওইটা দিয়ে আপনাকে ইনহেলারটা নিতে হবে, সেটা আমাদের লাগিয়ে আপনাকে দিতে হবে। এই ইনহেলার নেওয়ার পদ্ধতির টেকনিকও আছে,
সেইটা আপনাকে যদি শুধু ভালো মতো না দেখিয়ে দেওয়া হয়, তাহলে অনেকে পেশেন্ট দেখায় কি হয় যে ইনহেলার নিচ্ছেন কিন্তু পেশেন্ট উপসর্গ কমছে না, তখন দেখা যাচ্ছে যে তার টেকনিক নেওয়ার পদ্ধতিই ভুল। ঠিক মতো ওই টেকনিকটা আপনার সবসময় উচিত হচ্ছে আপনার যে চেস্ট ফিজিশিয়ান বা তার যে আপনার ডেমনস্ট্রেটর তার থেকে ঠিক মতো জেনে নিতে কি করে নিতে হবে এই টেকনিকটা। আর হচ্ছে মেন জিনিস হচ্ছে ইনহেলারটা কেন এরকম অনেকে করেন যে 1 সপ্তাহ নিলেন দিয়ে দেখলেন ভালো হয়ে গেছে বন্ধ করে, সেটা কিন্তু নয়। কারণ এই রোগটা কখনো নির্মূল হয় না পুরোপুরি, এটা কন্ট্রোলে থাকে। তো আপনাকে ইনহেলারটা মোটামুটি নিয়ে যেতে ফর লং টার্ম নিয়ে যেতে হবে। শীতকালেই সমস্যা বেশি হয়, তো গরমকালে কিছু কিছু ক্ষেত্রে ইনহেলারটা কম করা যায়, বাট শীতকালে অবশ্যই নিয়মিত দিনে 2বার করে ইনহেলারটা নিতে হবে। এটা ইনহেলার দুটো ফর্ম হতে পারে, একটা ড্রাই পাউডার ফর্ম হয়, ক্যাপসুল ফর্ম হয়, যেটা তিনি বাচ্চাদের দিই আমরা, কারণ এটা টানতে একটু বেশি শক্তি লাগে, ফোর্স লাগে। আর একটা হয় ইনহেলার যেটা এমডিআই, যেটা হচ্ছে তোমাদের স্প্রে ফর্মে থাকে। আর থার্ড আরেকটা উপায় হচ্ছে নেবুলাইজেশন, যেটা কাকে দেওয়া হয়, যে পেশেন্ট ধরুন টানার শক্তি নেই বা যাদের হয়তো হাতের কোনো ব্যায়াম, হাতের বাতের ব্যথা আছে, বা যারা হয়তো নার্ভের পেশেন্ট, হাত কাঁপছে, তাদের ক্ষেত্রে ইনহেলারটা ইউজ করা খুব মুশকিল। কারণ ইনহেলারটা ইউজ করতে গেলে হাতের কোঅর্ডিনেশন খুব ইম্পর্টেন্ট। তাদের ক্ষেত্রে আমরা কি করি, নেবুলেশন হিসেবে দিই। নেবুলেশন কি হয়, একটা ওষুধ থাকে লিকুইড ফর্মে, যেটা মেশিন হয় নেবুলাইজার বলে, সেটাতে আমরা দিই ওটাকে, ওইটা তারপরে মেশিনটা লিকুইডটাকে একটা মিস্টে পরিণত, ধোঁয়াতে পরিণত করে ওই ধোঁয়াটা ভেতরে যায়, তো ওটা হচ্ছে নেবুলাইজেশন বলে। 3 রকম পদ্ধতি দেওয়া হয়। তো নেবুলাইজেশনটা হচ্ছে মেনলি আপনাদের যারা বেড রিডেন পেশেন্ট, যারা হচ্ছে অন্য রকম রোগে ভুগছেন, বা যারা একটু ক্রিটিক্যাল আছেন, তাদের দেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, বাড়াবাড়ি যদি কখনো হয়ে যায় আপনার পেশেন্টের, তখন অবশ্যই না দেরি করে সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী চেস্ট ফিজিশিয়ানকে দেখাবেন। কারণ বাড়াবাড়ি হওয়া মানে হচ্ছে আপনার কোনো ইনফেকশন বা কোনো ট্রিগার থেকে বার হয়েছে, এর থেকে কি হবে, ঠিক মতো না হলে সেটা আরো খারাপ হতে পারে। এর জন্য কি করতে হবে, সঙ্গে সঙ্গে দেখাতে হবে। তাতে হয়তো আপনাকে সেদিন কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, বা তার সাথে কিছু স্টিরয়েড দেওয়া হতে পারে। মেন জিনিস হচ্ছে নিয়মিত ইনহেলার নেওয়া, ঠিক পদ্ধতি জানা, আর নিজে থেকে ওষুধ বন্ধ না করা, আর যেগুলো যে নিয়মগুলো বলা আছে ওগুলো মেনে চলা। তার থার্ড হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাজমাতে একটা বিষয়। কারণ এই অ্যাজমা পেশেন্টদের কি হয়, বারবার শীতকালে দেখা যায় বা কোনো সিজনের সময় দেখা যায় খুব বাড়াবাড়ি হয়, সেইটা যাতে না হয় বা সেটা যাতে খুব বেশি এফেক্ট না করে, তার জন্য একটা ভ্যাকসিন, সেটা বলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটা বছরে 1বার করে নিতে হয়। তাহলে কি হচ্ছে যে আপনার যে শীতকালে যে বাড়াবাড়িগুলো হয় জেনারেলি, দেখা যায় পেশেন্ট উপসর্গ হঠাৎ বেড়ে যাচ্ছে, বা একটু বৃষ্টি হলে পেশেন্ট ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জিনিসটা অনেকটা কম হবে, হয়তো পুরো না কমলেও অনেকটা কম হবে। কারণ দেখা যায় অ্যাজমা এমনি ইনফ্লুয়েঞ্জার ইনফেকশন অনেকেরই হয়, কিন্তু নর্মাল যাদের কোনো রোগ নেই তাদের হলে হয়তো 2-3 দিন কাশি কষ্ট হয়ে কমে যাবে। কিন্তু যাদের অ্যাজমা থাকে, ওই ইনফ্লুয়েঞ্জার অনেক বাড়াবাড়ি হতে, তার সাথে তাদের একটা ফাঙ্গাল নিউমোনিয়া হয়ে যেতে পারে। সেইটা যাতে না হয় তার জন্য ভ্যাকসিনের মেন হচ্ছে কাজ। ভ্যাকসিনটা দিয়ে তারপরে হচ্ছে করে আপনাকে টাইম মতো ইয়ারলি ভ্যাকসিনটা জেনে দিতে হবে। আর সেটা হচ্ছে আপনার নিকটবর্তী চেস্ট ফিজিশিয়ানের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। সেটা অবশ্যই পার ইয়ার নিয়ে করতে হবে। ওইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। তার সাথে সেকেন্ড হচ্ছে আরেকটা নিউমোকক্কাল ভ্যাকসিন হয়, সেটা হচ্ছে 5 বছর অন্তর অন্তর। সেটা হচ্ছে যাদের ধরুন বয়স হয়ে গেছে, 60-এর উপর বয়স, তাদের পক্ষে দেওয়া খুব জরুরি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থার্ড হচ্ছে এবার হচ্ছে টেকনিক বলে দিলাম সব। আরেকটা ঠিক, ঘরেতে যদি থাকে সে, ঘরেতে যেন অবশ্যই ধুলো বালি থেকে দূরে থাকতে হবে, আর ঘর যেন সব পরিষ্কার করা থাকে। আর যখনই কোনো ধুলোর জায়গায় যাচ্ছেন বা ধুলোর কাজ করছেন, তখন যেন অবশ্যই মাস্ক পরে থাকেন। আর একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের দেশে প্রচুর পলিউশন হয়, আর একটা ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যাজমা যেটা হয়, সেটা হচ্ছে নন নন স্মোকার, যে স্মোকিং না, ধরুন ইয়ের থেকে আপনার পলিউশন থেকে, গাড়ির ধোঁয়া, বা একটা খুব গ্রামের গঞ্জের দিকে এটা হয়, অনেকে ইয়েতে রান্না করেন, ঘুটেতে রান্না করেন, অনেকে যে কাঠকয়লা, ওই কাঠকয়লার ধোঁয়াটা খুব খারাপ, ওর থেকেও আপনার অ্যাজমা হতে পারে। তো অবশ্যই বলা হচ্ছে সবাইকে যে যতটা পারেন এই কাঠকয়লা রান্না না করে আস্তে আস্তে গ্যাসে রান্না করতে। আর যদিও কাঠকয়লা করেন, অবশ্যই মুখে ঢাকা দিয়ে করবেন। ধোঁয়া থেকে দূরে থাকতে, ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। তো অ্যাজমা বেসিক্যালি এমন একটা জিনিস যেটা প্রচুর মিসকনসেপশন আছে, প্রচুর ট্যাবু আছে, এখনো অনেকেই এটা নিয়ে ঠিকমতো জানেন না, বা ঠিকমতো চিকিৎসা হয় না। রুগী দেখা যাচ্ছে অনেকদিন ধরে স্টেরয়েড খেয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে, কাশি কমছে না। তো অবশ্যই এগুলো হলে, যে কোনো এর মধ্যে যে বিষয়গুলো বললাম সেগুলো হলে অবশ্যই নিকটবর্তী আপনার চেস্ট ফিজিশিয়ানকেই দেখাবেন। তার অবশ্যই উদ্দেশ্যটা মানবেন, সে যেরকম করে বলছেন। আর ঠিকমতো যদি ওষুধ খান আর সবকিছু করেন, তাহলে আপনি একদম প্রপার একটা নর্মাল লাইফ লিড করতে পারবেন, কোনো ইয়ে নেই। আর ওষুধে কোনো নেশাও হয় না যে আপনাকে নেশা হয়ে যাবে, বা কোনো ক্ষতিও হয় না। যেমন সুগারের রোগীদের সুগারের ওষুধ নিতে হয় সারা জীবন,
অ্যাজমাটা এমন একটা রোগ যেটা পুরোপুরি নির্মূল হয় না, কিন্তু কন্ট্রোলে থাকে। তার জন্য থেকে ইনহেলারটা রোজ নিয়মিত করে নিয়ে যেতে হবে। আর অবশ্য আরেকটা ইম্পর্টেন্ট, ইনহেলার নেওয়ার পরে মুখটা অবশ্য সবসময় জল দিয়ে কুলকুচি করে ধুয়ে নেবে, কারণ সময় সময় কি হয়, ইনহেলার কিছু কিছু ওষুধটা মুখে থেকে যায়, তো ওইটা থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে ওটাতে না হয় জলটা নিয়ে মুখটা কুলকুচি করে 5 মিনিট পর মুখটা ফেলে দেবেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নমস্কার, ধন্যবাদ।